বিজনেস স্কুলের প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজ যেটা শেখাতে যাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ টপিক নাকি গুরুত্বপূর্ণ টপিক না, সেটা কিন্তু আমার মনে হয় আমার চেয়ে তোমরা অনেক বেশি ভালো বুঝো। কারণ তোমরা যদি এসএসসি বা ইন্টারে যদি কমার্সে থেকে থাকো, অর্থাৎ বিজনেস স্টাডিজে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা দেখবা যে এসএসসি এবং ইন্টার পরীক্ষাতে রেওয়া মিল কিন্তু একটা কমন ফ্যাক্টর এবং এটা কিন্তু সবসময়ই আসে এবং এটা কিন্তু মার্ক পাওয়া কিন্তু খুবই সহজ একটা কাজ। কিন্তু আমি দেখছি অনেক সময় যে এই সহজ বিষয়টাই অনেক পোলাপাইন মানে অবহেলার কারণে মার্কটা পায় না। আমার মনে হয় আমার আজকের এই ভিডিও লেকচারটা দেখার পর তোমাদের রেওয়া মিল নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ, অনেকে হয়তোবা ভাবতে পারো যে রেওয়া মিলের পাশে আবার মোট খতিয়ান কেন লেখা। তোমরা জানো যে খতিয়ান দিয়েই কিন্তু মানে খতিয়ান থেকেই কিন্তু রেওয়া মিলটা তৈরি করা হয় এবং খতিয়ান উদ্বৃত্তগুলোকে একত্রিত করে কিন্তু রেওয়া মিল তৈরি করা হয়। আর যার কারণেই রেওয়া মিলের আরেক নাম কিন্তু মোট খতিয়ান। আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি। দেখো, রেওয়া মিলের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার কিন্তু মেইন কাজ। এর ভিতরে তোমরা সামনে দুইটা সূত্র দেখতে পাচ্ছ। এই সূত্রটুকু দিয়ে কিন্তু তোমরা 90% রেওয়া মিল মেলাতে পারবা। অর্থাৎ রেওয়া মিলের 100%-এর ভিতরে 90% এই দুইটা সূত্র দিয়ে কিন্তু মেলানো সম্ভব। যদি তুমি সম্পদ, ব্যয় এবং উত্তোলন, অর্থাৎ উত্তোলন তো লেখাই থাকে, ওইটা তো বুঝতে হয় না, মানে সম্পদ, ব্যয় আর উত্তোলন বলতে আরো যেটা আছে আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, তো এগুলোকে উত্তোলন বলা হয়, আয়কর এবং জীবন বীমা প্রিমিয়ামকে। তো সম্পদ, ব্যয়, উত্তোলন কিন্তু রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে। আর আয়, দায়, মূলধন, আয়, দায় আর মূলধন কিন্তু লিখতে হবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। আর এইটুকু সূত্রের সাহায্যে কিন্তু তোমরা 90% রেওয়া মিল, অর্থাৎ 100%-এর ভিতরে 90%ই তোমরা মেলাতে পারবা। ঠিক আছে? তারপর রেওয়া মিলে কিন্তু দেখো সঞ্চিতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ধরনের সঞ্চিতি রেওয়া মিলে থাকে, আমরা অনেক সময়ই বুঝতে পারি না যে কোন সঞ্চিতি কোন দিকে যাবে। তো দেখো, এটা বোঝাটা কিন্তু খুবই সহজ। রেওয়া মিলে যদি তুমি যে কোনো ধরনের সঞ্চিতি দেখো, তোমরা এটাকে চোখ বন্ধ করে কিন্তু রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে পারো। তবে সাবধান, মাত্র দুইটা সঞ্চিতি, অর্থাৎ শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি ডেবিট দিকে লিখতে হবে। অর্থাৎ এই পাওনাদারের বাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি, এই দুইটা সঞ্চিতি লিখতে হবে ডেবিট দিকে। তাছাড়া যত প্রকার সঞ্চিতি তোমরা দেখবা, সকল সঞ্চিতি কিন্তু লিখতে হবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। তারপরে হিজরা। তোমরা হয়তো ভাবতে পারো যে টিচার এই ধরনের শব্দ কেন ব্যবহার করলো। আসলে এটাকে মনে রাখার জন্য আমি হিজরা শব্দটা ইউজ করছি। তোমরা অলরেডি জানো যে হিজরা মানে কি। হিজরা মানে কিন্তু বোঝায় যে ছেলেও না মেয়েও না। তো হিসাব বিজ্ঞানে কিন্তু এরকম কিছু শব্দ বা হিসাব আছে যে হিসাবগুলো কিন্তু আয়ও হয় আবার ব্যয়ও হয়, যার কারণে আমি কিন্তু মনে রাখার সুবিধার্থে নাম দিয়েছি হিজরা। আর এই হিজরাগুলো সাধারণত 4টাই আছে হিসাব বিজ্ঞানে। সেটা তোমার নিচে দেখো একটু, যে এই যে এই দিকটাতে যে ভাড়া, কমিশন, সুদ, বাট্টা। তো ভাড়া, কমিশন, সুদ, বাট্টা এগুলো কিন্তু হিসাব বিজ্ঞানে তুমি চিন্তা করো, ভাড়া কিন্তু পাওয়াও যায় আবার দেওয়াও যায়, অর্থাৎ পাইলে আয়, দিলে ব্যয়। কমিশনও তাই, সুদও তাই, বাট্টাও তাই। তো যার কারণে এটা আয়ও হয় ব্যয়ও হয়, যার কারণে আমি এদেরকে বলছি হিজরা। দেখো, আমি যে কথাটা লিখতেছি, যেসব খতিয়ান উদ্বৃত্ত, এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে উদ্বৃত্ত লেখাটা একটু অন্যরকম আসছে। যেসব খতিয়ান উদ্বৃত্ত আয় এবং ব্যয় উভয় বুঝায়, তাদেরকে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুযায়ী, রক্ষণশীল নীতি বলতে যেটা বোঝায় সেটা যদি তোমাদেরকে বলি, যে যেখানে সম্ভাব্য আয়কে আয় হিসেবে ধরা যাবে না, কিন্তু সম্ভাব্য ব্যয়কে ব্যয় হিসেবে ধরা যাবে, এই নীতিটাই হচ্ছে রক্ষণশীল নীতি। যে ব্যয় হিসেবে ডেবিট দিকে লিখতে হবে। অর্থাৎ যেমন ধরো প্রাপ্ত ভাড়া নাকি প্রদত্ত ভাড়া, প্রাপ্ত কমিশন নাকি প্রদত্ত কমিশন। তো এই ধরনের ব্যাপার যদি লেখা না থাকে, ধরো শুধু লেখা আছে ভাড়া, কমিশন, সুদ, বাট্টা, সেক্ষেত্রে কিন্তু তোমরা এগুলোকে সরাসরি ডেবিট দিকে লিখে দিবা, ধরে নিবা যে এটা ব্যয়। আমার মনে হয় তোমরা হিজরার ব্যাপারটা বুঝতে পারছো।
সম্ভাব্য কোনো কিছু, রেওয়া মিলে কিন্তু বিভিন্ন সম্ভাব্য কোনো কিছু থাকে, যে আসলে সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসে না, তথা হিসাব বিজ্ঞানে কোথাও কিছু আসে না। যেমন বিচারাধীন কোনো সম্পত্তি, বিচারাধীন বাড়ি, বিচারাধীন গাড়ি বা যে কোনো কিছু সম্ভাব্য কোনো কিছু কিন্তু রেওয়া মিলে লিখতে হবে না। তহবিল আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে দেখা যায় তহবিল, মানে রেওয়া মিলে কিন্তু তোমাকে ভুল করানোর জন্য মানে বিভিন্ন ধরনের মাইন পোতা থাকে, তার ভিতরে কিন্তু তহবিল কিন্তু অন্যরকম। তোমরা দেখো যে রেওয়া মিল করার সময় দেখছো যে রেওয়া মিলে বিভিন্ন ধরনের তহবিল থাকে, তো এই তহবিলগুলা কোন তহবিল কোন দিকে যাবে এটা কিন্তু তোমরা বুঝতে পারো না। তো আমি তোমাদেরকে বোঝার ব্যাপারটা সহজ করে দিচ্ছি যে নগদ তহবিল এবং ব্যাংক তহবিল বাদে, অর্থাৎ নগদ তহবিল, ব্যাংক তহবিল, এই দুইটা তহবিল বাদে যত প্রকার তহবিল তোমরা পাবা সব তহবিল রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখবা। ঠিক আছে? অনিশ্চিত হিসাব, তোমরা জানো যে রেওয়া মিলে যদি দুই পাশে না মেলে সাময়িকভাবে মেলানোর জন্য, রেওয়া মিলের দুই পাশ সমান করার জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করার নিয়ম আছে। তো দেখো যে ব্যাপারটা, যদি সব কাজ সঠিকভাবে করার পর রেওয়া মিলের দুপাশের যোগফল সমান না হয়, শুধুমাত্র যদি সমান না হয়, তাহলে যে পাশের টাকার পরিমাণ কম সেই পাশে অনিশ্চিত হিসাব লিখে দুপাশের যোগফল সমান করতে হবে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই, যে ধরো রেওয়া মিলের ডেবিট দিকে আসলো 1 লক্ষ টাকা, ক্রেডিট দিকে আসলো 90,000 টাকা, অর্থাৎ ক্রেডিট দিকে কি 10,000 টাকা কম, তখন কি তুমি অনিশ্চিত হিসাব লিখে তোমাকে ক্রেডিট দিকে 10,000 টাকা লিখতে হবে। অথবা যদি ব্যাপারটা হয় ক্রেডিট দিকে 1 লাখ, ডেবিট দিকে 80,000 টাকা, তাহলে 20,000 টাকা ডেবিট দিকে অর্থাৎ এদিকে কম, তখন তুমি অনিশ্চিত হিসাব লিখে 20,000 টাকা ডেবিট দিকে লিখতে হবে। তবে একটা ব্যাপারে সাবধান, যে রেওয়া মিলে ধরো তুমি দেখতেছো কোথাও কোনো মূলধন নাই, মানে রেওয়া মিলের কোথাও মূলধন লেখা নাই, অথচ ক্রেডিট দিকে দেখলা যে টাকা কিছু কম, তখন কিন্তু ওইটাকে অনিশ্চিত হিসাব লেখা যাবে না। আমি আবারও বলতেছি, যদি রেওয়া মিলে মূলধন না থাকে এবং ক্রেডিট দিকের যোগফল কম হয়, তাহলে ওই কম টাকাকে অনিশ্চিত হিসাব না লিখে তোমাদেরকে লিখতে হবে মূলধন হিসাবে লিখতে হবে। কিন্তু ডেবিট দিকে কিন্তু যদি কম হয় বা মূলধন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেবিট দিকে লেখা যাবে না, কারণ মূলধন তোমাদের প্রথমেই বললাম যে মূলধন রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হয়। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। এখন রেওয়া মিলটাকে বিভিন্ন ধরনের সমর্থক শব্দ কিন্তু লেখা থাকে রেওয়া মিলটাকে কঠিন করার জন্য। যেমন ধরো দেনাদারের কিন্তু বিভিন্ন ধরনের নাম আছে, যেমন প্রাপ্য হিসাব, পুস্তক ঋণ, বুক ডেটস, বিক্রয় খতিয়ানের উত্তমন্য। যেমন ধরো রেওয়া মিলে অনেকেই বলে যে ঋণ থাকলেই সেটা দায় হলেই ক্রেডিট দিকে যাবে, তবে না, পুস্তক ঋণ মানে কিন্তু দেনাদার, আর দেনাদার কিন্তু সম্পদ, আর সম্পদ যায় ডেবিট দিকে। আবার যদি পাওনাদারের কথা বলি, যে প্রদেয় হিসাব, ব্যবসায় ঋণ, ক্রয় খতিয়ানের অধমর্ণ, ব্যবসায় মানে ঋণ, মানে ব্যাপারটা দুইবার লেখা হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তো এগুলো কিন্তু পাওনাদারের বিভিন্ন নাম, তো সেগুলো কিন্তু রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। তো এই ছিল রেওয়া মিল সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আমার মনে হয় তোমরা রেওয়া মিল আজকের পর থেকে রেওয়া মিলের যে নিয়ম কানুন আছে এগুলো তোমরা খুব সহজেই রেওয়া মিলটা করতে পারবা। তারপরেও যদি তোমরা করতে না পারো, সেক্ষেত্রে আমার সাথে ফোনে কথা বলতে পারো, বা আমার কমেন্ট বক্সে কোথায় বুঝো না বা কোন এন্ট্রিতে প্রবলেম, সেই ব্যাপারে আমার সাথে কথা বলতে পারো, বা প্রবলেমগুলো আমাকে জানাতে পারো। আরেকটা কথা যেটা না বললেই নয়, তোমরা আমার কাছ থেকে কোন বিষয়ের লেকচার চাও সেটা আমাকে কমেন্ট করে যদি জানাও, তাহলে আমার অনেক সুবিধা হবে। এবং যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবা না। আর আমার পরবর্তী ভিডিওটা যদি পেতে চাও, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবা। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় বিদায়। আসসালামু আলাইকুম।